ওকে, আমরা পরের কাজটা করি। তাহলে পরের কাজটা কিভাবে আমরা করব? এখানে প্লাস শিট 2-তে চলে যাই। শিট 2-তে যখন ক্লিক করছি, এই জায়গাটা থেকে আরেকটা শিট চলে আসছে। আমরা এখানে এই একটা কাজ করতে চাই, প্রজেক্ট 1 ডেইলি সেলস অ্যান্ড প্রফিট। আমাদের যদি শিটে আমরা মাঝে মধ্যে দেখি যে কিছু জায়গা ফাঁকা করা দরকার, আমরা একটু জুম বাড়িয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে যতটুকু জায়গাকে ফাঁকা করব একটু সিলেকশন করে নিলাম। যে কোনো জায়গাটাকে কি করে নেব, এভাবে ধরে সিলেকশন করে নেব। সিলেকশন করে নিয়ে আমাদের এখানে লেখা আছে মার্জিন সেন্টার। এই যে মেনু বার হোমের ভিতরে কি লেখা আছে? মার্জিন সেন্টার। মার্জিন সেন্টারে যখন ক্লিক করছি এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে, আবার ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। আমরা মার্জিন সেন্টার দিলাম, জায়গাটা কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। এখানে যদি আমি লিখে দেই ডেইলি সেলস অ্যান্ড প্রফিট, ডেইলি সেলস অ্যান্ড প্রফিট, সেলস % দিয়ে প্রফিট লিখে দেই। ওকে, তাহলে এই লেখাটাকেই আমি একটু বড় সাইজ করে নিই। এখান থেকে লেখার সাইজ আগের মতোই আমরা ওয়ার্ডে যেভাবে শিখেছি এটাকে বড় করে নিলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমি যদি চাই এটার ভিতরে একটু কালার দিতে, তাহলে এখানে যে ফিল কালার রয়েছে না, এখান থেকে আমি যে কোনো একটা কালার, আমার পছন্দ মতো একটা কালার আমি দিয়ে নিতে পারবো। ওকে, আমি যদি এটা দেই বা এটা দেই, একটা গ্রিন কালারই আমি দিয়ে নিলাম। লেখার কালারটাকে একটু চেঞ্জ করে দেই, তাহলে দেখতে কি আর একটু সুন্দর লাগবে। হোয়াইট করে দিলাম, একটু বোল্ড করে দেই, লেখার আরেকটু সাইজ বড় করে দিই। এখন দেখতে কি একটু মোটামুটি স্মার্টলি মনে হচ্ছে। ওকে, ডেইলি সেলস অ্যান্ড প্রফিট। তো আমি এইখানে কিছু ঘর তৈরি করি, দুইটা ঘরকেও সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারি। অথবা আমি যদি এইভাবে লিখে দেই নেম অফ আইটেম। ওকে, আমার এই লেখাটা দুইটা ঘরে চলে যাচ্ছে, এই একটা কলামে একটা কলাম, 2 কলামে চলে যাচ্ছে। আমি 2 কলামে চাচ্ছি না, আমি চাচ্ছি কি 1 কলামে। 1 কলামে যদি নিতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব। দেন আমি উপরে এই যে মার্জিন সেন্টার যে জায়গাটা থেকে করলাম তার উপরে লেখা আছে ওয়ার্ড টেক্সট, ঠিক আছে, বা র্যাপ টেক্সট। এই জায়গাটায় আমরা একটা কী করব, ক্লিক করে দেব। আমার লেখাটা অটোমেটিকলি 2 ঘরে কি চলে আসছে। এখান থেকে আমি একটা অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট, আর এইদিকে যে 3টা দেখা যাচ্ছে না, আমার এই এরকম যদি বড় একটা বক্স থাকে, ওই বক্সটার মিডলে রাখবো হরিজন্টালি যেটাকে বলে, নাকি একদম উপরে গায়ের সাথে মিশিয়ে রাখবো। তো আমি এইভাবে সেন্টার দিয়ে দিলাম। ওকে, চলে আসছে। আমি তার পাশে লিখে দিলাম কি ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট % CENT, তাই না? ডিসকাউন্ট %। এই লেখাটাও আবার কি করতে হবে, ওয়ার্ড টেক্সট করতে হবে। আমরা যদি এরকম করতাম, একসাথে করে নিতাম যতটুকু জায়গাকে আমরা কাজ করতে চাই, অথবা পুরো ঘরটাকে সিলেক্ট করে ওয়ার্ড টেক্সট একসাথে করে দেই, তাহলে আর কি কষ্ট করে আমাদের বারবার একই কাজ করতে হতো না। আমি এবার সেন্টার করে দিই। ওকে, ডান হয়ে গেছে। তারপরে লেখা আছে কি সেলস অ্যান্ড প্রজেক্ট, সেলস অফ আইটেম, না সেলস অফ আইটেম। তাহলে আমাদের 2 ঘরে খুব সুন্দরভাবেই কি বসে গেল। এখানে আমরা কিছু অংশের নাম লিখতে চাই, কিবোর্ড। ওকে, আচ্ছা, এরপরের যে বিষয়টা নিচে কি লেখা আছে, মাউস, তার নিচে লেখা আছে কি মনিটর, তার নিচে লেখা আছে কি স্ক্যানার, তার নিচে কি লেখা আছে স্পিকার, তার নিচে কি লেখা আছে UPS, তার নিচে CPU। তো আমি একটা প্রজেক্ট যখন একদম ক্লিয়ারলি নিজের মন মতো করে কাজ করছি, এই জায়গাটা আমি একটা ডাবল ক্লিক করলাম। যদি অনেক সময় দেখা যায় এরকম সাইড হয়ে আছে বাট এদিক দিয়েও বাহিরে, তাহলে আমরা এই জায়গাটা আস্তে করে ডাবল ক্লিক করলেই কি কলামও জায়গা আমাকে দিয়ে দেবে। আমি যদি এই জায়গাটা থেকে আমি এবার আমার যে ডিসকাউন্ট প্রাইসগুলো আছে সেগুলো যদি আমি বসিয়ে নেই, যেমন প্রথমটা দেওয়া আছে কত 3%, তার নিচে দেওয়া আছে 6%, তার নিচে দেওয়া আছে কি আমাদের 10%। আমরা যদি তার নিচে চলে যাই 10%, তার নিচে কত দেওয়া আছে 8%। ওকে, তার নিচে দেওয়া আছে 7%, তার নিচে কত 10% দিয়ে, তার নিচে দেওয়া আছে 6%। ওকে, আমরা আমাদের মতো করে বসিয়ে নিলাম। আইটেম আছে কত 848, তার নিচে দেওয়া আছে 9 আর 6, এরপরে কত 8 আর নিচে আছে 6। ওকে, তো আমাদের প্রথম শর্তটা আমরা পূরণ করে ফেললাম, যে আমার একটা ধরে নেই একটা কিবোর্ড মাউসের দোকান আছে, আমি এখানে কিছু সেল করতেছি কিবোর্ড মাউস, এগুলো পাবলিক কিনে না বলে আমি একটা ডিসকাউন্ট প্রাইস দিলাম, অথবা আমার কাস্টমারদের জন্য আমি একটা ডিসকাউন্ট প্রাইস দিয়েছি, আপনি কিবোর্ড কিনলে 3% ছাড় পাবেন, মাউস কিনলে এত %, মনিটর এত, স্পিকার এত, UPS এত, CPUতে এত % ছাড় পাবেন। আমরা কি সবাই বুঝতে পারতেছি? ওকে, না পারলেও বললেন, পারলেও বললেন, ঠিক আছে, কথা বললেন, না হয় মনে হচ্ছে বোবা বোবা। এরপর আমরা এখানেও লিখে নিলাম নেম অফ আইটেম। ওকে, এবার করব মূল কাজ আমরা, ঠিক আছে। এখানেও সেই একই প্রবলেম, আমরা একটা কাজ করি, পুরোটাকে সিলেক্ট করে ওয়ার্ড টেক্সট করে নিলাম, আর এখান থেকে সেন্টার পজিশনটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ক্লিয়ারলি এখানে লিখে দিলাম বাই প্রাইস
এরপরে কি লেখা আছে আমাদের? প্রাইস। এরপরে কি লেখা আছে আমাদের? ডিসকাউন্ট। ওকে, তারপরে কি লেখা আছে? সেলস প্রাইস। এরপরে কি লেখা আছে আমাদের? প্রফিট। এরপরে কি? টোটাল প্রফিট। ডান। তাহলে এইখানে দেখতে আমাদের জিনিসগুলো বাজে লাগছে, তাই না? একটা উপরে একটা নিচে, এরকম না? আমরা যদি একটা সুন্দরভাবে সাজিয়ে নিতে চাই, আমাদের যতটুকু জায়গা আছে অতটুকুকে আমরা সিলেক্ট করে নিলাম। আমরা এই যে ভার্টিক্যালি এবং হরিজন্টালি যে বিষয়গুলো, এগুলো এখন খুব সহজে বুঝবো। এখন যদি আমি সেন্টারে ক্লিক করি, একটু মাঝখানে চলে আসছে। আর যদি একেবারে উপরে ক্লিক করি, একেবারে উপরে চলে আসছে। তাহলে আমরা এই সিস্টেমটা কি করে নেব। আমি এটাকে একটু বোল্ড করে নিলাম, দেখতেও কি লাগছে? ভালো লাগছে। তো আমাদের এইখানে যেহেতু একই আইটেম, আমি এই জায়গাটাকে কি করে নিচ্ছি? এতটুকু জায়গাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। হোমের ভিতরে যে কপি আছে, এই জায়গাটা থেকে কপি করে নিলাম, এখানে কার্সারটা রেখে জাস্ট পেস্ট করে দিলাম। আমাদের নিচে লেখাগুলো কি চলে আসছে, তাই না? এরপরে কি? বাই প্রাইস। বাই প্রাইসটা হচ্ছে কি আমরা নিজের মন মতো করে কি বসাবো। আমরা কিছু প্রাইস বসিয়ে দিলাম, ওকে, সংখ্যা বসিয়ে দিয়ে আমরা আমাদের মন মতো করে তার কাজ করতে পারবো। আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এইখানে আমরা লেখা শুরু করেছি আর অটোমেটিকলি কি চলে আসছে? পার্সেন্টেজ চলে আসছে। কী কারণে পার্সেন্টেজ আসছে? লক্ষ্য করি, আমরা উপরের কলামে পার্সেন্টেজের কাজ করেছি, তাই বলে সে ধরে নিয়েছে আমি পুরো কলামটাই কী চাচ্ছি? পার্সেন্টেজ চাচ্ছি। তাই আমি একটা কাজ করবো, এই জায়গাটাকে সিলেক্ট করে এখানে একটা অংশ আছে যে নাম্বার লেখা আছে, আর এই জায়গাটার দিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে এখানে কি লেখা আছে? পার্সেন্টেজ। আমরা যদি একটু এই জায়গাটায় বাড়িয়ে দেই, একটু প্লাস চাপ দেই, উইন্ডোজ প্লাস, একটু জুম করে বাড়াই দেখাইতে চাইছিলাম। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন? এই পার্সেন্টেজটাকে আমরা জেনারেল করে দেব। কি করে দেব? অথবা নাম্বার, জেনারেল অথবা নাম্বার করে দেব। আমি যদি চাই এটাকে জেনারেল করে দিই, অটোমেটিকলি চলে যাচ্ছে। আমি যদি চাই এটাকে নাম্বার করে দিতাম, তাহলে ওই যে ডট ডট, তা আমি স্বাভাবিকভাবে এটাকে জেনারেলি করে রাখলাম। ওকে, তা আমার লেখাটা একটু কষ্ট করে কি করতে হবে? আবার লিখতে হবে। প্রথমে 1400, তার নিচে আছে কত? 800, তার নিচে কত? 700, তার নিচে কত? 15,000 নাকি 5,000, তার নিচে আছে 5,000, তার নিচে রয়েছে আমাদের 1200, তার নিচে রয়েছে 19,000 নাকি 1900, তার নিচে আছে 20,000। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি। আমাদের বাই প্রাইস, আমি ধরে নিচ্ছি একটা কিবোর্ড কিনেছি কত টাকা দিয়ে? 1400 টাকা দিয়ে। এখন আমি বিক্রি করব কত? আমি ধরি এটাকে বিক্রি করব, আমি 1400 টাকা দিয়ে কিনে 1800 টাকা বিক্রি করব। এক একটাকে এক এক দামে বিক্রি করব। মাউস 800 টাকা দিয়ে কিনলাম, 1000 টাকা বিক্রি করব। আমি ধরে নিয়ে নিলাম মনিটরটাকে আমি 700 টাকা দিয়ে কিনলাম, ঠিক আছে, বা 7,000 টাকা দিয়ে কিনলাম। এটাকে 700 না দিয়ে 7,000 করে দিই, কারণ 700 টাকা মনিটর হয় না। 7,000 করে দিয়ে আমরা এটাকে কত করে দিব? 8,000 করে দিলাম, ঠিক আছে, 1,000 টাকা লাভ। পরেরটাতে স্ক্যানারকে আমি 5,000 টাকায় নিলাম, 5,000 টাকাটাকে আমি এটাকে 6,000 টাকা করে দিলাম। পরেরটাতে আমি আবার কত? 15,000 টাকা। ওকে, 1500 করে দিলাম 1200 থেকে। পরেরটাকে আমি 2400 করে দিলাম, তারপরেরটাতে কত? 25,000 করে দিই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমি কিনেছি যে 1400, 800, এই টাকা দিয়ে আমি কি কিনেছি? কিবোর্ডগুলো, কিবোর্ড, মাউস, মনিটর, স্ক্যানার, স্পিকার, এগুলো আমি কিনেছি। আর আমি বিক্রয় মূল্য ধরছি কত? 1800। এরকম এক একটা আমার লভ্যাংশ হিসাব করে বিক্রয় মূল্য ধরেছি। এখন পাবলিক, আমি যেই দামটা ধরেছি পাবলিকে এই দামে কিনতে চাচ্ছে না, বা এখান থেকে আমি কি করলাম? একটা ডিসকাউন্ট দিব। আমরা মাঝে মাঝে কোর্স ডিসকাউন্ট দিই না? যে মনে করেন নিজের পেটে ভাত না থাকলেও আমরা ডিসকাউন্ট দিই, ঠিক আছে, কি করবো, চলতে তো হবে। এরপরে আমাদের মূল বিষয়টা হচ্ছে, আমরা উপরে একটা কথা বলে আসছি, যেমন বাহিরে এই লিস্টটা ঝুলিয়ে দিয়েছি, আপনি কিবোর্ড কিনলে 3% পাবেন, মাউস কিনলে 6% পাবেন। তাহলে আমাদের এখানেও তো একই সিরিয়াল, কিবোর্ড কত পার্সেন্ট? 3%। তাহলে আমি প্রথমে ইকুয়াল দিব, আমি যেই দামে বিক্রয় মূল্য ধরছি 1800 টাকা, সেটাতে ক্লিক করে ইনটু দিয়ে এই যে 3% লিখে দিয়েছি, এইটাতে একটা ক্লিক করে এন্টার দিব। অটোমেটিকলি 1800 3% কত সেটা কি বের হয়ে গিয়েছে। এখন একটা করেছি না, একটা করে টান দিলেই কি আমাদের পুরোটা বের হয়ে যাবে। এইখানে আমরা ভালোভাবে লক্ষ্য করলে স্ক্রিনে একটা হচ্ছে মোটা এই যে প্লাস চিহ্ন, তাই না? এই অবস্থায় না, এই অবস্থায় আমরা সিলেক্ট করতে পারবো। আর আমাদের রেজাল্ট বের করার জন্য যে চিকন প্লাস চিহ্নটা যখন আসবে না, তখন মাউসটা চেপে ধরে আস্তে করে টেনে দিলে চলে আসবে, ঠিক আছে, চলে আসছে। এখন আমরা স্ক্যানারের জন্য কত পার্সেন্ট ধরছি? 8%। দেখি আমাদের পার্সেন্টটা ঠিকমতো আছে কি না। স্ক্যানার কোনটা? এইটা না? এই জায়গাটা আমরা ডাবল ক্লিক করি, ঠিকই আমার স্ক্যানার কি ধরেছে, বাহিরের কাউকে ধরে নেয়। এন্টার দিলাম।
তাহলে আমরা কি একটু বুঝতে পেরেছি? এরপর আছে কি সেলস প্রাইস। আমরা যাকে পাবলিক যখন কিনবে তাকে তো ডিসকাউন্ট দিয়েই তার কাছ থেকে কোনটা নিব? সেলস প্রাইসটা নিব। ইকুয়াল দিলাম, এখান থেকে আমরা প্রাইস মাইনাস ডিসকাউন্ট দিয়ে এন্টার দিলাম, বের হয়ে গেছে। তার মানে 1800 টাকা বিক্রয় মূল্য ধরছি, ডিসকাউন্ট দেওয়ার পরে তার কাছ থেকে নেব কত? 1746 টাকা। তো একটা করলেও ঠিক আগের মতো পুরোটা বের হয়ে যাবে। তাহলে আমি যদি 1746 টাকা বিক্রি করি তাহলে আমার লাভ কত থাকবে? ক্লিয়ার? তাহলে আমরা এটা কীভাবে বের করব? আমি 1746 টাকা বিক্রি করতেছি আর আমি কিনেছি কত দিয়ে? 1400 টাকা দিয়ে। ওকে, দিয়ে এন্টার দিলাম। তার মানে আমার 346 টাকা কি থাকতেছে? লাভ থাকতেছে। তাহলে একইভাবে যেহেতু মাইনাসের কাজ সবারই সমান আসবে, এক একজনের আলাদা আলাদা, যারটা যেভাবে আসছে অটোমেটিকলি কি বের হয়ে গিয়েছে। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপরে আছে আমাদের কি টোটাল প্রফিট। টোটাল প্রফিটের বিষয়টা হচ্ছে কি, আমি যদি একটা কিবোর্ড বিক্রি করি তাহলে কত টাকা লাভ হচ্ছে? 346 টাকা। এরকম আমার ধরো আরও অনেকগুলো আইটেম রয়েছে কিবোর্ডের। তাহলে আমি একটা বিক্রি করলে যদি 346 টাকা লাভ থাকে, ইন্টু আমার আইটেম আছে কয়টা? ওই যে উপরে লিখে আসছে 8টা আছে। তাহলে 8-এর উপর আমরা ক্লিক করে এন্টার দিব। তাহলে সেই হিসাবে কি আমার টোটাল প্রফিটটা বের হয়ে যাবে। তো আমি একটা করে টান দিলে পুরোটা কি বের হয়ে গেল। তাহলে আমরা আশা করি যে ডেইলি সেলস অ্যান্ড প্রফিট এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি A to Z। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আরেকটু সামনে যাই, এবার পরের কাজটা করি। আচ্ছা, পরের শিটে শিট 1, শিট 2, এবার আরেক ক্লিক করলাম, শিট 3 চলে আসছে। শিট 3-তে যেই কথাটা বলা আছে, আমরা এখানে একটা কলাম গ্রাফ শিখব। কি শিখব? কলাম এবং গ্রাফ। তাহলে এই জায়গাটার জন্য আমরা কিছু সংখ্যা বা আমাদের কিছু লেখা আমরা উঠিয়ে নিই, তারপরে আমরা বুঝতে সুবিধা হবে। আমি যেমন এখানে উঠিয়ে নিলাম, কিছু একটা সংখ্যা দিলাম 2001 থেকে শুরু করে এই জায়গাটা থেকে আমি 2004 পর্যন্ত চলে গেলাম। 2001, 2, 3, 4। একটা জিনিস খেয়াল করো, আমার সব 2001ই তো চলে আসছে, তাই না? আমার যেহেতু 2001 চলে আসছে, আমি এই জায়গাটায় ক্লিক করে আমরা একটা জিনিস খুঁজবো যে আসলে আমার 2001, 2 আসার দরকার ছিল না, আমার দরকার ছিল ফিল সিরিজ করার। ফিল সিরিজ বুঝো তোমরা? ফিল সিরিজটা হচ্ছে এরকম একটা জিনিস, খেয়াল করো। আমি যদি এইখানে লিখলাম কত? 1, আমি 1 লিখে যখন টান দিব সব তো একই আসবে, তাই না? এখন সব যখন 1 চলে আসে, আর পাশেরটাতে যদি আমি 1 লিখি আর এইখানে যদি 2 লিখি, 1, 2 লিখে যখন আমি টান দিচ্ছি এই জায়গাটা পুরোটা কি একটা সিরিয়ালে 12 পর্যন্ত চলে আসছে। বাট এটা কি 1 থেকে পুরোটা একই চলে আসছে। বাট এই অবস্থায় আমরা কাজ করতে পারবো। এই জায়গাটায় যখন ক্লিক করব, এখানে একটা অংশ খুঁজে বের করব যেটার নাম হচ্ছে ফিল সিরিজ। ওকে, এখানে আছে ডেট, আছে কালার, আছে ক্লিয়ার টপ পার্সেন্ট। আচ্ছা, এইখানে অনেক সময় একটা অংশ খুঁজে পাওয়া যায় না, এটার নাম হচ্ছে কি ফিল সিরিজ। অংশটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমাদের হাতে করতে হবে, যেহেতু আমাদের এই জায়গাটা একটা ফরম্যাটিং করার প্রয়োজন আছে। 2030-তে অটোমেটিকলি চলে আসার কথা ফিল সিরিজ, কিন্তু আসলো না কেন সেটা আমি বুঝতে পারছি না। এখানে 1, এখানে 2 দিল, এটাও 1, একটা 1 ধরে আমরা যখন টানছি পুরোটাকে, এই যে এবার দেখো এখানে ঠিকই আসছে। এই যে অটো ফিল অপশন নামক একটা অংশ চলে আসছে, এই জায়গাটায় ক্লিক করে দেখো লেখা আছে কি ফিল সিরিজ। টান দিলাম, অটোমেটিকলি কি হয়ে গেল? একটা ফিল সিরিজ হয়ে গিয়েছে। ঠিক আছে, মাঝে মাঝে শিটে কিছু প্রবলেম করে, তখন আমরা এই প্রবলেমগুলো কি করব? নিজের মন মতো করে সলভ করে নেব। এই জায়গাটায় আমি আবার টান দিয়ে দেখি আসলে আসে কি না। নিলাম, এই যে এবার আসছে, তাই না? আমি এই জায়গাটাও কি করে দিলাম? ফিল সিরিজ করে দিলাম। দেখো 2002, 3, 4 অটোমেটিকলি হয়ে গিয়েছে। যদি এই ধরনের প্রবলেম হয় আমরা নেক্সট দ্বিতীয়বার আবার একটু কাজ করব, আশা করি ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কিছু আমাদের যেমন কিছু বিভাগের নাম লিখি। ঢাকা, এরপরে বিভাগ দিলাম কি খুলনা, ঠিক আছে। এরপরেরটা আছে কি আমাদের চিটাগং, তারপরে মনে করো যে আমরা দিয়ে দিলাম সিলেট। তাহলে আমরা এগুলো বসিয়ে দিলাম। আর এখানে কি কিছু সংখ্যা 2001-এ ঢাকার অবস্থা কী ছিল সেই হিসাবে আমরা কিছু সংখ্যা বসালাম। ওকে, তারপর আছে 22। আমরা শিট হিসাবে করতেছি যাতে করে তোমরা বুঝতে খুব সহজ হয়, ঠিক আছে। এই না বুঝলে আমরা ভিডিওটাকে বারবার দেখব। ওকে, কতটুকু রেকর্ড ক্লিয়ার হচ্ছে তা আমি জানছি না, কিন্তু ট্রাই করছি যে রেকর্ড যাতে ভালো আসে। তারপরেও যদি খারাপ চলে আসে কিচ্ছু করার নেই, ঠিক আছে। আমরা পেইড ভিডিওগুলো নিয়ে নেব রশিদ আইটি থেকে, ওগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার। বুঝতে পেরেছি আমরা।
তো আমরা এইখানে যে বিষয়টা উঠাইলাম 2001, 2, 3, 4 আর এখানে আমরা লিখে দিলাম কি আমাদের যেমন ঢাকা, খুলনা, চিটাগং কিছু বিভাগের নাম আমরা লিখে দিয়েছি। তো আমরা এই পুরো জায়গাটাকে খুব সুন্দরভাবে একটু সিলেক্ট করে নিই। এতটুকু জায়গাকে কি করলাম, সিলেক্ট করলাম, বেশিও করিনি কমও করিনি, ঠিক আছে। তাহলে আমাদের যতটুকু জায়গা আমরা সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের মন মতো করে কাজ করতে পারবো। বুঝতে পেরেছি? আমরা বলছিলাম একটা কলাম, গ্রাফ, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে ইনসার্টে যাব, এখান থেকে পেজ লেআউটে যাব। ওকে, আমরা যেখানে ছিলাম যে এই জায়গাটাকে সিলেক্ট করে নিচ্ছি নিজেদের মন মতো করে, যতটুকু লেখা আছে, বেশিও করিনি কমও করিনি। তো আমাদের এখান থেকে চলে যাব চার্ট, কলাম চার্ট যেহেতু কাজ করবে, এইখানে এই যে কলাম চার্ট নামক একটা অংশ আসে, চার্ট লেখা, এই জায়গাটা থেকে আমরা এই যে চার্ট যে অংশটা আছে এখানে আমরা এই জায়গাটায় চলে যাব। এই তো আমাদের এই কলাম চার্টে গিয়ে আমাদের মন মতো করে আমরা আমাদের এই জায়গাগুলোকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারি। সিলেক্ট, দেন এখান থেকে এই যে কলাম, অনেকগুলো কলাম চলে আসছে না। আরেকটা আছে কি রিকমেন্ডেড চার্ট, এই জায়গাটায় ক্লিক করলেও এইখান থেকেও কী করতে পারবো, চার্ট নিতে পারবো, যেটা ভালো লাগে কাজের জন্য ওইটাই আমরা নিয়ে কাজ করতে পারবো। আরেকটা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে আমরা যে কোনো একটা কাজ করতে পারি। আমি এটা নিয়ে নিলাম। ওকে, চলে আসছে একটা চার্ট। এই চার্ট আসার সাথে সাথে এখানে কিন্তু দুইটা অংশ বেড়ে গেছে, একটা ডিজাইন আর একটা কি ফরম্যাট, দুইটা অংশ বেড়ে গেছে না। আমি যদি এটাকে আবার কেটে দিই, খেয়াল করো, এখন কিন্তু শুধু আছে কি পাওয়ার, ডেভেলপ অথবা ভিউ পর্যন্ত থাকবে। যখনই আমরা এটাকে সিলেক্ট করে ইনসার্টে যাই, এখান থেকে চার্টে গিয়ে নিজের মন মতো করে একটা চার্ট বা কলাম নিয়ে নেই, যেটা ভালো লাগে কাজের জন্য আমরা যদি নিয়ে নেই, সাথে সাথে দুইটা অংশ বেড়ে যাচ্ছে, একটা ডিজাইন আর একটা কি ফরম্যাট। তার মানে এই চার্টের সাথে সম্পর্ক আছে কি ডিজাইন এবং ফরম্যাটের। এই ছোট ছোট বিষয়গুলোর জন্য আমরা বেশি আউলিয়ে যাই। ওকে, এবার আমাদের যে চার্টের সাথে আমরা যদি শিটের চার্টটার দিকে তাকাই, এখানে লেখা আছে 5 ইয়ার্স ইনকাম স্টেটমেন্ট। ওকে, আমরা যদি যে চার্ট টাইটেল এই জায়গাটা যদি না থাকে বা থাকলে তো ভালো, যদি না থাকে কোথায় যাব, এই যে অ্যাড চার্ট এলিমেন্ট একটা অংশ আছে, আরেকটা আছে কি কুইক লেআউট। আমাদের শিটে যেমন একটা কিছু অংশ ডানে বামে নেওয়া আছে, এটা আছে আমাদের কোন সাইডে, শিটে ডান সাইডে, এই যে এই লেখাটা, আর আমাদেরটা আছে কোথায়, নিচে। আমরা কুইক লেআউটে গেলাম, এখান থেকে আমাদেরটা ওইটার মতোই করলাম, এই লেখাটা কি আমরা ডান সাইডে নিয়ে আসলাম। আর আমাদের উপরের যে 5 ইয়ার্স ইনকাম স্টেটমেন্ট, এই লেখাটাকে যদি আমরা ভালোভাবে লিখতে চাই, যদি এটা না থাকে কখনো কী করবো, এই যে অ্যাড চার্ট এলিমেন্টে গিয়ে যাইলে আমাদের লেখা আছে এখানে চার্ট টাইটেল একটা লেখা আছে না। চার্ট টাইটেলে গিয়ে কী লেখা আছে, অ্যাবাভ চার্ট আছে, সেন্টার আছে, কোথায় দিব আমরা আমাদের মন মতো করে দিতে পারবো। যদি না থাকে এখান থেকে নিয়ে নেব। আমরা এই জায়গাটায় গিয়ে আমরা এখান থেকে লিখে দিলাম কি আমাদের যে লেখাটা দরকার, 5 ইয়ার্স ইনকাম স্টেটমেন্ট, এই লেখাটা আমরা পুরোটা লিখে দিব। ওকে, আমাদের চলে আসছে। এখন আমরা শিটের দিকে যদি লক্ষ্য করি, যে শিটের ভিতরে কি আছে, নাম্বার আছে, আর কিন্তু আমাদের এই কম্পিউটারের চার্টের ভিতরে কোনো নাম্বার নাই। আমরা এই নাম্বারগুলো কীভাবে নেব, এটা নেওয়ার জন্য আমাদের আবার কোথায় চলে যাব, এই যে অ্যাড চার্ট এলিমেন্ট যে জায়গাটায় আমরা গিয়েছিলাম আবার শুরুতে, ডিজাইন, অ্যাড চার্ট এলিমেন্ট, দেন এখান থেকে লেখা আছে ডাটা লেভেলস, ডাটা টেবল। আমরা চলে যাব কোথায়, ডাটা লেভেলস। ডাটা লেভেলস থেকে এইখানে এই জায়গাটায় ক্লিক করে দেব। মোর ডাটা লেভেলসে গেলেও এখান থেকেও দেখা যাবে এই যে ভ্যালু, অনলি ভ্যালুতে একটা টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, দিয়ে আমাদের কাজ শেষ। আমরা কি করব, এটাকে ক্যান্সেল করে দেব। তাহলে আমরা কি এতটুকু জিনিস বুঝতে পেরেছি? এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে খুলনা 2003-এর কী অবস্থা, কীভাবে বুঝবো আমরা? এই যে খুলনার যে কালারটা আছে না, এই কালারের দিকে তাকাইলে 2003-এ খুলনার অবস্থা কত, 25। যদি কাউকে জিজ্ঞাসা করি সিলেটের 2001-এর কী অবস্থা, তাহলে সিলেটের এইখানে যে কালারটা আছে এই কালারটাকে নিয়ে 2001-এর এই জায়গাটা 22। ওকে, আর এইটাকে বলা হয় বার রেঞ্জ অথবা নাম্বার রেঞ্জ। এটাকে কি বলে, বা নাম্বার রেঞ্জ। আমরা যদি এইটার সাথে যদি আমি তাকে বুঝাইতে চাই যে দিস ইজ দ্য নাম্বার রেঞ্জ, সেটা কীভাবে করব, এই যে অ্যাড চার্ট এলিমেন্টে চলে যাব। ঠিক আছে, তো অ্যাড চার্ট এলিমেন্টে চলে গেলে এই যে এক্সিস্ট টাইটেল নামক একটা অংশ আছে, এইটা থেকেও আমি এইখানে চাইলে কী করতে পারবো, এই যে জায়গায় প্রাইমারি ভার্টিক্যালি এক্সিস্ট, এই জায়গাটায় যদি লিখে দেই, ওকে, ভ্যালু অফ এক্সিস্ট, টাইটেল এক্সিস্ট। আবার যদি এটার সাথে আমরা কিছু অ্যাড করতে চাইতাম, সেটাও কি আমরা এখানে যেতাম, এখান থেকে এক্সিস্ট টাইটেলে গিয়ে এই যে প্রাইমারি হরিজন্টালি এই জায়গাটা ক্লিক করলাম, নিচে চলে আসছে। তাহলে এটা হলো কি আমাদের টাইটেল বার। ওকে, আর এটা হলো হরিজন্টাল বার। ঠিক আছে, এটা হরিজন্টাল বার, এটা হলো কি ভার্টিক্যাল স্কেল বার।
তিন জায়গায় তিনটা লেখা, আমাদের যা যা লেখা থাকতো আমরা এখানে লিখে দিতে পারতাম। আর এইটার উপরে কি, এটা আমাদের বিভাগ। তাহলে আমরা এই জিনিসগুলো কিসের উপর ভিত্তি করে কাজ করেছি, এই যে আমাদের এতটুক জায়গার উপর ভিত্তি করেই আমরা এই চার্টটা কী করেছি, তৈরি করেছি। তো এইভাবে যেই কোনো চার্টই আমরা তৈরি করতে পারবো। যদি আমি একটু ডিফারেন্ট চার্ট তৈরি করি, এটা তো কলাম চার্ট তৈরি করলাম, কলাম না, লম্বা লম্বা এগুলো কী করলাম, পিলারের মতো, এটাই কি কলাম চার্ট। তাহলে আমরা কি কলাম চার্টটা বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা যদি কলাম চার্ট না করি, এখানে যদি আরও কিছু যাই, আমরা যখন ইনসার্টে গিয়েছি, এই যে এই চার্ট ছিল, এই চার্ট ছিল, এই চার্ট ছিল, তার ভিতরে আমরা করছি কোনটা, কলাম চার্ট। আমরা যদি এই গোলটা চার্ট তৈরি করতে যাই, এটার নাম হচ্ছে পাই চার্ট। এটার নাম কি, এই পাই চার্ট। পাই চার্ট যদি তৈরি করতে যাই, তাহলে আমাদের পাই চার্টের যে বিষয়টা আছে, এটার উপর ভিত্তি করে আমরা পাই চার্টের জন্য একটা কাজ করি। পাশে শিটে ক্লিক করে নেই। শিটে ক্লিক করার পরে আমি এখান থেকেও একটু জুমটা বাড়িয়ে নেই। বাড়িয়ে নিয়ে আমরা আমাদের মন মতো করে এখানে কিছু লেখা আমরা লিখে নেই। ধরে নিই আমরা একটা ফ্রুট মিক্স জুস, এটার উপর একটা পাই চার্ট তৈরি করব, ঠিক আছে? লিখে দিলাম এখানে ম্যাঙ্গো, ওকে, বানানা, ওকে, না না, এরপরে লিখে দিলাম কি, সুগার, তারপরে কি লিখতে পারি, কার্ব, তারপরে লিখে দিলাম কি, ওয়াটার, তারপরে কি দিতে পারি, আইস, তারপরে কি দেওয়া যায়, কালার, তারপরে কি দেওয়া যায়, কেমিক্যাল দেওয়া যায়। ওকে, কিছু নাম লিখলাম, আমরা ফ্রুটসের নাম লিখলাম, এটার সাথে কিছু কিছু মিক্সড করলেই কি হবে, আমাদের একটা জুস তৈরি হয়ে যাবে, ফার্স্ট ক্লাস মজাদার জুস। আমরা সেই জুস সবাই বাসা থেকে বানিয়ে নিয়ে আসব, ঠিক আছে? এখানে এসে আমরা খাবো। হ্যাঁ, আমরা এই জায়গাটায় বসালাম, কিছু পরিমাণ বসালাম, যেমন ম্যাঙ্গো কত পার্সেন্ট, 22%, বানানা এত, সুগার এত, কার্ব এত, এটা বসালাম। এটার উপরে ভিত্তি করে আমরা একটা কি চার্ট তৈরি করতে চাই, একটা পাই চার্ট তৈরি করতে চাই। তাহলে আমি এই জায়গাটাকে সিলেক্ট করব, যতটুকু লেখা আছে কি আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে যেমন কলামে গিয়েছি না, এখানে চলে যাব কোথায়, পাই চার্টে, এই যে গোলটাতে, এটাতে ক্লিক করার পরে এখান থেকেও যেতে পারি, অথবা এই জায়গাটায় ক্লিক করলেও এই যে এখানে পাই চার্ট দেওয়া আছে, অথবা অল চার্টে ক্লিক করলে সকল চার্ট এখান থেকেও কি দেখা যাবে। আমি এটা থেকে গেলাম, এখান থেকে একটা পাই চার্ট নিয়ে নিলাম, অথবা সরাসরি এটার উপরে ক্লিক করলেও কি হবে, কোন ধরনের পাই চার্ট চাই, আমি প্রথমটাই নিয়ে নিলাম। চলে আসছে আগের মতো একটা স্বাভাবিক অবস্থা একটা চার্ট। এবার যদি আমি এই লেখাটাকে এইখানে নিতে চাই, যে বানানা, সুগার, কার্ব, আইস, ওয়াটার, এটাকে আমরা ডানে বামে কোন দিকে নিতে চাই, ঠিক আগের মতোই কোথায় চলে যাব, ডিজাইন, দেন অ্যাড চার্ট এলিমেন্ট, অথবা কুইক লেআউট। কুইক লেআউটে গিয়ে যে আমাদের এটা আছে ডান দিকে, বা অথবা এটার দিকে, আমরা যদি এটার মতো যাই বা এটার দিকে যাই, এটাই নিলাম। এটা তো একেবারে ফাঁকা জায়গা, তাই না? এবার এটার ভিতরে আমরা নাম্বার শো করতে চাই, যে বা ম্যাঙ্গো কত পার্সেন্ট, সুগার বা কার্ব, এটা আমরা এখানে দেখাইতে চাই। তাহলে এটা দেখানোর জন্য আমরা কোথায় চলে যেতে পারি, আওয়ার শিট, ঠিক এই জায়গাটা অ্যাড চার্ট এলিমেন্টে যাব, ডাটা লেভেলসে যাব, কী লেখা আছে, সেন্টার, ইনসাইড, আউটসাইড, এরকম লেখা আছে না? আমি যদি মনে করো নিলাম কোথায়, আউটসাইড নিলাম, এই যে বাইরে চলে আসছে। আমাদের এইখানে আরেকটা অংশ আছে, আমরা যদি পার্সেন্টেজ শো আপ করে দিতে পারতাম, এই যে পার্সেন্টেজ, এই যে চলে আসছে, এটাকে যদি বাইরে বের করে দেই, ডাটা লেভেলস, সেন্টার, আউটসাইড, ওকে, এই যে খুব সুন্দরভাবে বাইরে চলে আসছে। এখন যদি আমাদের এখানে চারটা, এটা আমরা কী লিখে দেবো, এটা বলছিলাম না একটা জুস তৈরি করব, তাহলে এটা একটা নাম দিয়ে দিই, মনে করো ফ্রুট মিক্স জুস, ওকে। তো আমরা যখন ফ্রুট মিক্স জুস দিয়ে দিলাম, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করি এই জুসের ভিতরে সুগার আছে কত পার্সেন্ট, বলতে পারবা? সুগার আছে 10%, ওকে। কেমিক্যাল আছে কত পার্সেন্ট, 9%। কীভাবে বলছি, এই কালারের দিকে ভিত্তি করে। তাহলে আমরা চার্টের বিষয়টা বুঝতে পেরেছি। পাই চার্ট, কলাম চার্ট, অথবা হরিজন্টাল চার্ট, যেইভাবে ইচ্ছে আমরা চার্ট তৈরি করতে পারি। আরও বিভিন্নভাবে চার্ট তৈরি করা যাবে। একটু চার্টেরও আরও কিছু বিষয় আছে, যে কোন চার্ট এখান থেকে যদি অটোমেটিকলি কোনোটা কেটে দিই, আমি যদি সুগারকে কেটে দিই, ওকে, যেমন সুগারের এই জায়গাটা 0 করে দিলাম, এবার যদি এই জায়গায় দিই অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এই জায়গাটা বাড়িয়ে দিই, সুগারের পরিমাণ যেমন 30 করে দিলাম, ওকে, কত বেড়ে গেছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, এভাবে কাজ করে নিতে পারবো। তাহলে আমরা অটোমেটিকলি 2-3টা প্রজেক্ট করে ফেলেছি, ঠিক আছে। এবার একটু ডিফারেন্ট একটা কাজ করি, ধরি একটা রেজাল্ট শিট বা এই ধরনের কিছু নিয়ে কাজ করা যায়, ওকে। যেমন একটু কারো একটা স্কুলের স্টুডেন্টদের জন্য যদি একটা রেজাল্ট শিট নিয়ে কাজ করতে চাই, যে স্টুডেন্টরা আছে তাদের রেজাল্টগুলো কীভাবে বের করে, অথবা ইউনিভার্সিটির যেমন আগে ওল্ড সিস্টেমে 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস, এই ধরনের রেজাল্টগুলো কীভাবে বের করতে হয়,
এই ধরনের বিষয়গুলো একটু আমরা শিখে নিই। খুব ইজি একটা এক্সেল, এটার উপর ভিত্তি করে আমরা শিখে নিচ্ছি। তো আমরা এখানে একটা নাম দিলাম, যেমন প্রথমে কারো রোল নাম্বার থাকবে, তারপরে কি থাকবে, নেম থাকবে, তারপরে কিছু সাবজেক্ট থাকবে, যেমন আমি দিয়ে দিলাম বাংলা, ওকে, ইংলিশ, এরপরে আমি দিয়ে দিলাম ম্যাথ, এরপরে দিতে পারি কি টোটাল, এই 3টা সাবজেক্টই রাখলাম। এরপরে যেটা আছে রেজাল্ট ব্যবহার করলাম, ওকে, কাজ শেষ। আমরা কি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি? আচ্ছা, কিছু রোল নাম্বার নিজের মন মতো করে কি করি আমরা উঠিয়ে দিই। ধরে নেই যেমন 1 2 3 এরকম কিছু রোল নাম্বার আছে, আমরা কয়জন ব্যক্তি, 7 জন ব্যক্তির নাম দিয়ে দিলাম, ওকে। তো আমাদের এই জায়গাটায় সিলেক্ট করে আমি এখান থেকে কি করে দিলাম, ফিল সিরিজ করে দিলাম, 1 2 3 4 5 6 7 চলে আসছে। এখানে কিছু নাম দিলাম, ওকে। আমরা নাম দিলাম কি মৌরি, RIY না, ও কঠিন ভুল করেছি, MOURI, আচ্ছা মৌরি, ওকে। আলিফ, আচ্ছা তোমার নামের বানানটা কেমন? SAFWAN না, সাফওয়ান। আপনার নামের বানানটা ISRAT, ওকে। আরও কিছু নাম দিয়ে দিলাম, ওকে। রাকিব, আরেকটা নাম দিয়ে দিলাম, ওর নাম কি রিদওয়ান, ওকে। আরেকটা নাম দিয়ে দিলাম, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, সাকিব আল হাসান, ওকে, দিয়ে দিলাম। তো আমরা এবার এই বিষয়গুলোর উপরে যেটা নিয়ে কাজ করতে চাই, কিছু সাবজেক্ট উল্লেখ করতে চাই, যেমন বাংলায় এক একজন কত পাইছে, ইংলিশে কত পাইছে, ম্যাথে কত পাইছে। তো আমরা এই জায়গাটা থেকে বাংলায় সে অত পাইলো 78, ওকে। আলিফ বাংলায় কত পাইছে, ধরে নিলাম 78, তারপরে আরেকজন পাইলো 99, তারপরের জন পাইলো ধরে নিলাম 45, তারপরের জনে ধরে নিলাম 99, তারপরে 55, 66, ওকে। তোমার নামটা নিচেই দিতে হবে, আচ্ছা উপরে থাক না, রাখলাম আজকে উপরে। আবার 56, ওই নামটা কি ফেল করা আছে? আচ্ছা দেখা যাক, আমরা চেঞ্জ করে দিব, ওইটা সমস্যা নেই, আমরা আগে উঠাই, ওকে। আমরা এইখানে তোমার নাম চেঞ্জ করে মনে করো দিয়ে দিলাম কি আরিফ, ঠিক আছে, এটা আমার সাথে যায়, আমার লাইফটাই ফেলে ভরপুর, তো তাই দিয়ে দিলাম। আচ্ছা ইংলিশে মনে করো 56 দিয়ে দিলাম, 67 দিয়ে দিলাম, এরপরে মনে করো 98 দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম 65, এরপরে দিয়ে দিলাম মনে করো 56, এরপরে দিয়ে দিলাম মনে করো 89, এরপরে আমরা লিখতে পারি কি 55, ওকে। তারপরে ম্যাথের জন্য কিছু মার্ক আমরা এইভাবে উল্লেখ করে নেই, 45, এরপরে মনে করো 67, এরপরে 87, এরপরে মনে করো আমরা দিয়ে দিলাম 89, এরপরে যে বিষয়টা আমরা কি দিব 55, ওকে। একই ধরনের মার্ক আমরা সবার ক্ষেত্রে উল্লেখ করে দিলাম। এই জায়গাটাও আমরা যে বিষয়টা 45 30 45 67 45 67 45 30 দিয়ে দিই, এটাকে একটু কমিয়ে দিই, 45 30, এটাকে মনে করো দিয়ে দেই হচ্ছে কত দেওয়া যায় 45ই দিলাম, আর পরেরটাতে দিয়ে দিলাম মনে করো 67, পরেরটাতে দিলে মনে করো 87, ওকে। এরপরটাতে মনে করো দিয়ে দিলাম 89, তারপরটাতে দিয়ে দিলাম মনে করো 55। এগুলো মন মতো বসিয়ে দিলাম, আসলে এখানে মন খারাপ করার কিছু নাই যে আমি এত ভালো ছাত্র আমাকে কম দিল, আমি এরকম, এটা বোঝার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা টোটাল, প্রথমত মূল বিষয়টা রেজাল্ট শিটটার জন্য বের করতে হবে যে আমাদের ইকুয়াল দিয়ে যোগফলটা বের করতে হবে। ইকুয়াল দিলাম, সাম যোগ করতে পারি না আমরা, সাম শব্দটা লিখে নিলাম, পুরোটাকে সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, যোগফল বের হয়ে গেছে। একটা করে আমরা কি করবো, যা শিখছিলাম একটু আগে পুরোটাকে টেনে দিলাম, যোগফল বের হয়ে গেছে, ওকে ডান। এরপরে কি দেওয়া আছে, রেজাল্ট শিট। আচ্ছা রেজাল্টের কথা বিষয়ে কিছু বিষয় আছে, কারণ আমরা জানি যে 33 নিচে পাইলে কি করে, ফেল করে। আবার 33 থেকে 45-এর ভিতরে পাইলে মনে করো যে থার্ড ডিভিশন পায়, বা এক একটা যদি ডিভিশন হিসাব করি থার্ড ডিভিশন। 45 থেকে যদি 55 বা 60 পর্যন্ত পায় তাহলে ধরি সেকেন্ড ক্লাস, সেখান থেকে যদি তার উপরে পায় তাহলে ধরি কি ফার্স্ট ক্লাস। তাহলে আমাদের কিছু শর্ত থেকে যায় না, এই শর্তের জন্য আমরা এখানে কিছু লজিক ব্যবহার করব। কি ব্যবহার করব, লজিক। ইকুয়াল দিলাম, তো লজিক ব্যবহার করার জন্য ইফ সূত্র দিয়ে শুরু করতে হয়। কি শুরু করতে হয়, ইফে যখন ক্লিক করেছি ভালোভাবে খেয়াল করো, দেখো এখানে কি বলছে, লজিক্যাল টেস্ট, তারপরে বলছে কি ভ্যালু ইফ অর ট্রু।
আমরা যেহেতু আমাদের লজিক এই মুহূর্তে অনেকগুলো লজিক লাগবে, আমাদের সাবজেক্ট আছে কয়টা? 3টা, তাই না? এখানে তাহলে আমরা লজিক একাধিক ব্যবহার করব। তো ইফের পরে আমরা একটা বিষয় ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অর। কি ব্যবহার করতে পারি? অর। ওকে, ও আর অর ব্যবহার করে এই যে দেখো লজিক 1, লজিক 2। এরপরে যে বিষয়টা আছে এখানে আমাদের পরের যে অংশটা আছে এটাতে যদি আমরা ব্যবহার করি, মনে করো যে আমরা সাবজেক্ট হচ্ছে কি আমাদের লজিক 1 হচ্ছে 56 বাংলা। বাংলা আমরা বুঝাই যদি বাংলায় কেউ 33-র নিচে পায় তাহলে সে কী করবে? ফেল করবে। তাহলে আমি এখানে লেস দেন ব্যবহার করতে পারি 33। ওকে, লেস দেন 33 এর নিচে পেলে কী করবে? ফেল করবে। দেখো অটোমেটিকলি আমার যখন এটা দিয়েছি লজিক 2তে চলে গেছে। আমি যদি এবার ইংলিশকে ধরি, আবার লেস দেন দেই 33। ওকে, আমি একটা কমা যখন দিব দেখবা লজিক 3তে চলে গেছে অটোমেটিকলি, তাই না? আমি যদি আবার ম্যাথকে নির্দেশ করি, ম্যাথ E2, আমি আবার যদি এই জায়গাটায় লজিক দিই 33 এর নিচে পাইলে কী করবে? ফেল করবে। তার মানে আমার কাজ শেষ। আমার তো আর সাবজেক্ট নেই, সাবজেক্ট থাকলে আমি আরও করতাম। কাজ শেষ হয়ে গেলে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। কি করে দিব? ব্র্যাকেট ক্লোজ করে দিব। আমি এই জায়গাটা একটা কমা দিলাম, এবার ভ্যালু বসাইতে বলতেছে। একদম প্রথম অবস্থার মতো চলে আসছে লজিক। আমার লজিক মাত্র কি হলো? শেষ হলো। এবার আমি কি বসাবো? ভ্যালু বসাবো। ভ্যালুটা সবসময় ইনভার্টেড কমার ভিতর বসে। কিসে বসে? ইনভার্টেড কমার ভিতর বসে। ইনভার্টেড কমার ভিতরে যখন বসিয়ে এর নিচে হলে আমরা বলছি কি? ফেল। কাজ শেষ। আচ্ছা, একটা কমা দিয়ে দিলাম। ওকে, এবার গেল আমাদের ফেলের চ্যাপ্টারটা। এবার বুঝাই যে কেউ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এরকম পাবে না। তাহলে সেটার জন্য আমাদের কী কাজ করতে হবে? আবার ইফ দিতে হবে। কি দিতে হবে? ইফ। ডাবল ক্লিক করলাম ইফে, আবারও ঠিক একই কথা, লজিক্যাল কোশ্চেন। তো কিসের উপর ভিত্তি করে? টোটালের উপর ভিত্তি করে। যদি 3টা সাবজেক্ট যেহেতু আছে, 3টা সাবজেক্টে হচ্ছে যদি 33 করে যদি হয়, 333-তে কত? 99, তাই না? যে টোটালটা যদি 99-এর নিচে পায় তাও কি হবে? ফেল করবে। আমরা একটা শর্ত বুঝিয়ে দিলাম, তারপরেও কি করবে? ফেল করবে। কমা দিয়ে দিলাম। আবার যদি মনে করো, আবার ইফ দিলাম, যদি 3টা সাবজেক্টে এই টোটালটা যদি 3টা সাবজেক্টে মনে করো 345-এর নিচে কত হয়? 180 হয়। মনে করো 180 দিয়ে দিলাম। এর নিচে হলে কি হবে? সেকেন্ড ক্লাস পাবে। তার মানে বুঝাইলাম যে 180 থেকে 99 এর ভিতরে হইলে কি হবে? সরি, 135 দিই প্রথমে। 45 মানে 135 হয়, তাই না? তাহলে আমরা এখানে 135 দিয়ে দিলাম। 135 দিয়ে কমা দিয়ে ইনভার্টেড কমা বুঝালাম। এর নিচে হলে কি পাবে? এটাও যদি পায় তাহলে কি হবে? থার্ড ক্লাস হবে। তাহলে আমি তাকে উল্লেখ করে দিলাম 3RD। ওকে, কমা দিয়ে দিলাম। আবার ইফ দিলাম। আবার প্রথমে কি নিলাম? লজিক, মূল ইয়াটাকে নিলাম, লজিকটাকে ব্যবহার করলাম। আবার 3টা সাবজেক্টে মনে করো যদি 45 বা এর উপরে পেয়ে যায় তাহলে কত হবে? 180 যদি হয় 3টা সাবজেক্টে মিলে, তাহলে সে পাবে সেকেন্ড ক্লাস। আমি এখানে দিয়ে দিলাম 2ND, ইনভাইটেড ক্লোজ করে দিলাম। কাজ শেষ। এরপরে যদি এর উপরে যে পাবে সে হয়ে মনে করো যে ফার্স্ট ক্লাস পাবে। আমি সরাসরি তাকে নির্দেশ করে দিলাম, এর বাড়তি যে পাবে সে কি পেয়ে যাবে? ফার্স্ট ক্লাস। 1ST দিয়ে আমি এটাকে কমপ্লিট করে দিলাম। কাজ শেষ। ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এবার এন্টার প্রেস করছি কিবোর্ড থেকে। এন্টার। ওকে, কাজ কমপ্লিট। ইয়েস, হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা করে টান দিলে পুরোটা কি বের হয়ে যাবে। দেখো এই ব্যক্তি কত পাইছে? 5, 6, 3টা মানে 157 সেকেন্ড ক্লাস। আমরা বলে দিয়েছিলাম কি যে 135-এর উপরে পাইলে আর 180-র নিচে, 135 আর 180-র নিচে পাইলে কি হবে? সেকেন্ড ক্লাস। এই লোক কি সে কি সেকেন্ড ক্লাস পেয়ে গেছে? ওকে, এরপরের জন যে বিষয়টা দেখো, এই ব্যক্তি 175 পায়ও কী করছে? ফেল মারছে। ওকে, ফেল করার কারণ কি? এক সাবজেক্টে 30 পাইছে। ধরো আমি এখানে রাকিবকে এটাকে 90-র জায়গায় করে দিলাম 100। কত করে দিলাম? 100। রাকিব কী করছে? 135। ও, ফেল করছে। তাহলে এই জায়গায় আমরা যদি 100 করে দিই তাহলে রাকিব কী পাইছে? ফার্স্ট ক্লাস পাইছে। ওকে, রেদওয়ান মনে করো এই জায়গাটায় কত পেয়েছে? সে মনে করো যে 25 পাইল, তাহলে কি ফেল করে ফেলল। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? এইভাবে আমরা লজিক ব্যবহার করতে পারি, টোটালটা ব্যবহার করতে পারি, যে কোনো রেজাল্ট শিট আমরা নিজের মন মতো করে নিতে পারি। আমরা আরও কিছু কাজ করি। সামনে একটা প্লাস দিলাম। পরের যে বিষয়টা আছে, মনে করো আমরা কিছু যে বিভিন্ন ব্যাংক বা যে কোনো ইন্টারেস্ট জাতীয় লেখাগুলো কিভাবে কাজ করে সেটার উপর ভিত্তি করে আমরা সেটা নিয়ে এরকম একটা কাজ করতে চাই।
তাহলে আমাদের এইটার জন্য আমরা একটা কাজ করে দিই, এখানে নেম লিখে নিলাম, তার পাশে মনে করে একটা অ্যাড্রেস থাকে, ওকে, অ্যাড্রেস, তারপরে কি থাকতে পারে, রেট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্ট ইন্টারেস্ট থাকবে, ওকে, এরপরে মনে করো টোটাল অ্যামাউন্ট থাকবে একটা, এরপরে কি থাকতে পারে, টার্ম, সময়, তারপরে ইন্টারেস্ট, ওকে, কাজ শেষ। এখন আমাদের এই জায়গাটাকে আমরা দুইভাবে করতে পারি, হয়তো র্যাপ টেক্সট করতে পারি, অন্যথায় আমাদের এই কলামটাকে বড় করে দিতে পারি, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের অত বেশি লেখা না, এটাতে আমরা অল্প কিছু করে নিলাম, একজনের নাম দিয়ে দিলাম মনে করো যে সায়েম, ওকে, অ্যাড্রেস দিয়ে দিলাম কি, পল্লবী, ওকে, রেট অফ ইন্টারেস্ট 20%, ইন্টারেস্ট আমরা এটা বসিয়ে দিলাম, অ্যামাউন্ট টোটাল, ঠিক আছে, মনে করো সে 9,000 টাকা নিয়েছে বা 9,000 টাকার একটা কিছু কিনেছে, ওকে, একটা মোবাইলের মনে করো একটা যে কোনো একটা কিছু কিনেছে দোকান থেকে, খুব ভালো একটা গিফট কিনেছে 9,000 টাকা দিয়ে। তো 9,000 টাকা দিয়ে দোকান তাকে একটা ইন্টারেস্ট হিসেবে তাকে মনে করো ইএমআই সিস্টেমের মতো দিতেছে। যদি তুমি 9,000 টাকার অ্যামাউন্টটা মনে করো 12 মাসে পরিশোধ করতে চাও 20% ইন্টারেস্টে, বিষয়টা থাকবে কত, 20% ইন্টারেস্টে 9,000 টাকা তুমি যে পণ্যটা কিনেছ সেটা 12 মাসে কী করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে 9,000 টাকায় সে তোমার কাছ থেকে আরও কত পার্সেন্ট বেশি নেবে, 20% বেশি নেবে। 12 মাসে যদি টোটাল 20% বেশি নেয় তাহলে কত টাকা তোমার কাছ থেকে নিতেছে সেটাই আমরা দেখব। তাহলে এই ধরনের হিসেব নিকাশের ক্ষেত্রে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমার প্রথমত কাজ করতে হবে ইন্টারেস্ট কত পার্সেন্ট সেটাকে নিব, কত পার্সেন্ট ইন্টারেস্ট, 20%, আমরা ইনটু দিব, এরপরে অ্যামাউন্ট কত বসে সেটাকে নিলাম, অ্যামাউন্টকে ইনটু দিব, এরপরে টার্ম বা সময় যে বিষয়টা থাকে কত মাস সেটাকে নিব, কাজ শেষ, এবার এন্টার দিয়ে দিব। তাহলে টোটাল কত হাজার চলে আসছে দেখো তো, 21,000 টাকা। 9,000 টাকা সে এক বছরে কত টাকা দিতেছে, 21,000 টাকা। তার মানে সুদকে এমনিই কি বলে নেয়, হারাম বলে নেয়, ঠিক আছে। 12 মাসে সে 21,000 টাকা দিতেছে, মানে ইন্টারেস্ট মনে করো 9 দুগুণে 18,000 টাকা, না তার চেয়েও বেশি, ওকে। যদি আমরা এটা মাসে হিসাব করে নেই তাহলে কি করব, এই টাকাটাকে ভাগ দিব কত দিয়ে, 30 দিয়ে, ওকে, 30 ভাগ দিলাম কত, 30, তাহলে মনে করো 720 টাকা তার কি দিতে হচ্ছে, মাসে দিতে হয়। এটা ছিল সুদ সহকারে। আর যদি তার টোটালটা যদি দিতে হইতো যে আমরা এটা যেতাম, তাহলে এইটা ভাগ 30 দিলাম মাসে, তাহলে তার 300 টাকা, কোথায় 300 আর কোথায় 700, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আমাদের বিষয়টা কি বুঝতে পেরেছি। তাহলে আমরা এই ধরনের হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, আমরা একটা স্যালারি শিট করা শিখি। তাহলে কীভাবে বেতন টেতন দিতে হয় এরকম একটা স্যালারি শিট করা শিখে নেই। আমরা পরের শিটে গেলাম, এই জায়গাটা থেকে আমরা একটা স্যালারি শিট তৈরি করব, ওকে। তো স্যালারি শিট তৈরি করার জন্য মনে করো কিছু সিরিয়াল নাম্বার থাকে বা তার কোনো একটা কোড নাম্বার থাকে, ইএম কোড দিয়ে দিলাম, ওকে, কিছু নাম ব্যবহার করলাম, তার একটা বেসিক স্যালারি থাকবে, তাই না। হ্যাঁ হ্যাঁ, যে মনে করো যে তো তার একটা আইডি নাম্বারও তো থাকতে পারে, ওকে, এই ধরনের বিষয়, বেসিক স্যালারি, ওকে। এরপরে মনে করো আমরা রাখলাম এইচআর মানে হাউস রেট রেখে দিলাম, তারপরে মনে করো যে মেডিকেল রাখলাম, ওকে, P.ফান্ড লিখে দিলাম মানে প্রভিডেন্ট ফান্ড, ওকে। এরপরে মনে করো যে ট্যাক্স লিখে দিলাম, এরপরে কি দিয়ে দিলাম, নেট স্যালারি দিয়ে দিলাম বা টোটাল স্যালারি ব্যবহার করতে পারো তোমরা। তো আমরা এই লেখাটাকে বা এই জায়গাটাকে একটু জুম বাড়িয়ে দিই, তাহলে দেখতে কি হবে, সুবিধা হবে। এখন দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। ধরো এইখানে আমরা কয়জন, 4 জন বা 5 জনের নাম লিখি, আমরা 4 জনের নামই লিখতে চাই, লিখে নিলাম, এরকম আসে। আমার পরে কী করে দিব, ফিল সিরিজ করে দেব, 4 জনের নাম মনে করো এখানে দিয়ে দিলাম। তো এখানে মনে করো দিয়ে দিলাম কি, জাবের, ওকে। এখানে মনে করো দিয়ে দিলাম কি, আতিক, এখানে মনে ইমাম, ওকে। এখানে দিয়ে দিলাম মনে করো যে সাকিব, কিছু নাম দিয়ে দিলাম। এটাকে আমরা একটু ডাবল ক্লিক করে বড় করে নিই। বেসিক স্যালারি ইচ্ছা মতো দিয়ে দিই, মনে করো যে আমি বেসিক স্যালারি দিয়ে দিলাম 25,000, ওকে, এক একটা দিয়ে দিই আমরা, ওকে। তো মনে করো এখানে 20,000, এই জায়গাটা যদি এইভাবে টান দেই, এই জায়গাটা আবার ফিল সিরিজ দিলে কি হয় দেখি, এক এক করে বেড়ে গেছে, তাই না, কারণ ওর কাজই হচ্ছে এক এক করে বের করে দেওয়া।
তো আমরা এইটা প্রথমটা মনে করো আমরা এই জায়গাটায় দিয়ে নিলাম 25,000, ওকে। পরের জনের বেসিক স্যালারি দিলাম মনে করো আমরা কত, 20,000, তারপরেরটা ধরে নাও 30,000, তারপরে মনে করো যে 50,200, ওকে। এরপরে নাই। এবার আমাদের একটা বিষয় আছে, আমরা মনে করো হাউস রেন্ট এই জায়গাটা আছে না, এই হাউস রেন্টের এই জায়গাটাকে আমরা আমাদের মন মতো করে বসাবো। ধরে নেই যে বাসা ভাড়াটা স্বাভাবিকভাবে বেসিকের কত পার্সেন্ট দেয়, ধরে নেই যে আমি বেসিকের 40% দিল, অথবা 60%, অথবা 50%, যেই কয় পার্সেন্টই দেয়, আমি ধরে নিলাম 50%। কত পার্সেন্ট ধরে নিলাম? 50%। তোমাদেরকে শিটে আমরা যেহেতু কত পার্সেন্ট দেখাচ্ছি, 50%, তাহলে এইটা ইন্টু 50% দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম, পুরোটা বের হয়ে গেছে। একটা করে টান দিলে সবারই 50% স্যালারি হিসাবে বের হয়ে যাবে। মেডিকেল সবার জন্য মনে করে একটা ফিক্স টাকা ধরে দিলাম, অথবা আমরা 20%ও দিতে পারতাম, ওকে। তো আমরা ফিক্স টাকা ধরে দিচ্ছি, যেহেতু আমাদের দেশে কোনো রোগী অত বেশি নাই, স্বাভাবিক সবাই, তো সবার জন্য মনে করো আমি 300 টাকা করে দিয়ে দিলাম। এটা দিয়ে সবাই হসপিটালে যেয়ে চিকিৎসা করে চলে আসবা, না থাকলেও ডাক্তারদের গিফট করে চলে আসবা, ওকে। এই এরপরের যে বিষয়টা আছে পি ফান্ড, তুমি রিটায়ার্ড করলা বা কোনো কিছু থেকে, সেটা থেকে তোমাকে কি দিবে? প্রভিডেন্ট ফান্ড দিবে। তো প্রভিডেন্ট ফান্ডটা তুমি তোমার মতো করে 5%, 10% ইচ্ছে মতো একটা ধরে নিবা, বা তোমার যে প্রতিষ্ঠানে চাকরি করবা সেটা রুলস হিসেবে ধরে নিবা। তো আপাতত আমরা এখানে প্রভিডেন্ট ফান্ডটা ধরে নিলাম মনে করো যে 5% বা 10%, 5%ই ধরে নিলাম। তাহলে আমরা ইকুয়াল দিয়ে আমাদের বেসিক ইন্টু কত পার্সেন্ট দিয়ে দিলাম? 5% দিয়ে এন্টার দিয়ে দিলাম, ওকে। একটা করে টান দিই, পুরোটা বের হয়ে গেছে। আর যদি এটাকে তুমি চাও যে 10% করে দিতে, তাহলে 10%ও করে দিতে পারো। একটা করে টান দিলে কী হবে? পুরোটা সেইভাবেই হয়ে যাবে। এবার আসি ট্যাক্স। ধরো ট্যাক্সের জন্য তোমাকে কিছু নিয়ম বাধা দিয়ে দিলাম, সবাই তো আর ট্যাক্স ব্যাট দিতে হয় না। আর তুমি বেতন পাওয়া হলো মনে করো যে 20,000, 15,000, আর তুমি যদি ট্যাক্সই দিয়ে দাও 20%, তাহলে তোমার আর কী থাকলো? ধরো এখানে একটা সূত্র আমরা এরকম করে নিই, যদি কারোর বেসিক 5,000 বা 20,000-এর নিচে হয়, ঠিক আছে, তাহলে মনে করো যে তার ট্যাক্স হবে 0%, ওকে। যদি কারো বেসিক মনে করো যে 5,000-এর উপরে হয়, 5,000 থেকে 10,000-এর মধ্যে হয় বা তাহলে হবে তার 5%। বা কারো যদি মনে করো যে 20 থেকে 25,000-এর মধ্যে হয় 1%, 25 থেকে 50,000-এর মধ্যে হয় 2%, এরকমভাবে যদি ধরে নিই, এক একজনের এক একটা পার্সেন্ট। তাহলে এই জায়গায় কিছু লজিকের বিষয় আছে, কি আছে? লজিকের বিষয় আছে। যেহেতু তোমরা সূত্র শিট দেখে কাজ করবো, আমরা চেষ্টা করব কি শিটের মতো একটা কিছু বোঝানোর জন্য, ওকে। ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে প্রথম শর্ত তো আগের মতো কি লজিক ব্যবহার করছি আমরা, ইফ। শর্ত হচ্ছে কি, যদি এত থেকে এত হয়, তাহলে তার বেসিক স্যালারি যদি ধরো কত থেকে 2,000 টাকার নিচে হয়, কার নিচে হয়? 2,000 টাকার নিচে হয়, তাহলে তার ট্যাক্স হবে কত পার্সেন্ট? 0%। তাহলে তার বেসিক ইন্টু 0%, ওকে। কাজ শেষ। এতটুকু জিনিস বুঝতে পেরেছো? এই একই রুলস সবার জন্য তুমি কি করবা? ব্যবহার করে দিবা, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হবে। আবার যদি মনে করো ইফ দেই, ইফে ডাবল ক্লিক করলাম, দেখতে অনেক বড় সূত্র মনে হবে, বাট আসলে বিষয়টা অত বড়ের কিছু না। ধরো কারো বেতন যদি 5,000 টাকার নিচে হয়, ওকে, 5,000 টাকা, অর্থাৎ 0 যেহেতু ব্যবহার করছি, তার মানে 5,000 থেকে 0 পর্যন্ত যদি হয়, তাহলে বেসিক ইন্টু হবে কত পার্সেন্ট? ধরে নাও 5%। কত পার্সেন্ট? 5% তার কি ট্যাক্স হবে। আবার যদি মনে করো এটা কাজ শেষ, আবার ইফ দিলাম, লজিক। এরপরে মনে করো ধরে নিলাম আরেকটা, যদি তার বেসিকটা যদি মনে করো 5,000-এর উপরে হয়, তাহলে আমরা গ্রেটার দেন ব্যবহার করি। গ্রেটার দেন ব্যবহার করে তাহলে হবে যদি 5,000-এর উপরে হয়, তাহলে তার স্যালারি হবে কত? তার ট্যাক্স হবে কত? এটা ইন্টু 10% দিয়ে দিলাম, ওকে। এই তাহলে কথা সহজ, পার্সেন্ট দেওয়া হয় না, পার্সেন্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে কাজ শেষ, এন্টার দিলাম। এরকম দিয়ে ইয়েস দিলে কি আমাদের ট্যাক্সের টাকাটা বের হয়ে যাবে। এখন যেহেতু সবারই 5,000 টাকার উপরে, এখন যদি তুমি এই সূত্রে গিয়ে তুমি যদি এই 5,000-এর জায়গায় এটাকে 20,000 বানিয়ে দিতা, ওকে, বা 25,000-ই বানিয়ে দিতা, যে তার কত 25,000-এর নিচে হইলে কি হবে না, ট্যাক্স হবে 5%, ওকে। দেখো তাও তার কত আসতেছে, 25,000-এর 5% কত আসতেছে? 2,500। বাট এইখানে একটা প্রবলেম আছে, একটা জিনিস খেয়াল করো। আমরা যখন এটা বসাইছি, আমাদের ফর্মুলাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সবার?
আচ্ছা, এইখানে যদি আমি মনে করো আমি একটা কথা বলছি, ধরো এর বেতন 2000 টাকা, কত 2000 টাকা, আমি পুরোটাকেই দিলাম 2000 দিয়ে ইন্টার দিলাম, কিন্তু তাও তার 100 টাকা আসে কেন? 2000 টাকা তো তার ট্যাক্স আসার কথাই না, কারণ 5000-এর নিচে কি আসবে, মানে শূন্য, মানে 2000 টাকা হইলো তার কি আসার কথা, শূন্য আসার কথা, কিন্তু এইখানে আমার 100 টাকা চলে আসলো কেন? তার মানে আমার ফর্মুলা গ্যাঞ্জাম আছে, তাই না? দেখো এই জায়গাটা আছে না, এই যে আমরা গ্রেটার দেন দিয়েছি, লেস দেন দিয়েছি, এই জায়গাটা ইকুয়াল দিবা, ওকে? ইকুয়াল দিলেই এই প্রবলেমগুলো কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আমরা ইকুয়াল দিয়ে দিলাম এখানে, তাহলে বরাবর বোঝাবে 5000 থেকে তার উপরে, ক্লিয়ার? ইকুয়াল দিয়ে এবার ইন্টার দিয়ে দেখি, ইয়েস, দেখো এবার জিরো ঠিকই আসছে, কারণ সে বুঝে নিয়েছিল এতক্ষণ, মানে 2000 মানে 2000 থেকেই শুরু, মানে নির্দিষ্ট অবস্থান চেয়ে বুঝতে পারে না। তো এবার যদি আমরা টান দিই এটাকে, ওকে, বাকিগুলো তো ঠিকই আছে, তা আমাদের আবার এটা কি 25000 ছিল না, 25000 করে দিলাম, আগের মতো চলে আসছে। তাহলে আমরা মূল বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এবার নেট স্যালারি সে কত টাকা পাচ্ছে, মনে করো তার বেসিক স্যালারি যোগ দিলাম কি বাড়ি ভাড়া, হাউস রেন্ট, ওকে, যোগ দিলাম তার চিকিৎসা ভাতা, ওকে, বিয়োগ দিলাম কি তার প্রভিডেন্ট ফান্ড কেটে রাখবে, বিয়োগ দিলাম কি তার ট্যাক্সের টাকাটা, দিয়ে কাজ শেষ, এন্টার দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? একটা করে টান দিলে টোটালটা কি বের হয়ে গেল। তাহলে এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, পরের যেই কাজটা আছে আমরা সেটা একটু করে নেই, ওকে ওকে। আমরা তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছি, আমরা আমাদের পরের শিটে চলে যাই। পরের শিটে আমরা একটা বিষয় নিয়ে কাজ করেছিলাম, প্রজেক্ট 7, যেটার নাম হচ্ছে ইলেকট্রিসিটি বিল, ওকে। একটা ইলেকট্রিসিটি বিল কীভাবে সহজে দেওয়া যায় আমরা পরের শিটে চলে গেলাম। যেহেতু আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এই জায়গাগুলো কী করেছি, উঠিয়ে রেখে দিয়েছি, ওকে। তো আমাদের উঠানোটা কোনো বিষয় না, আমরা নিজেরা সবাই উঠাইতে পারবো আশা করি, ওকে। আমাদের যে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি যে কী কী প্রবলেম আমাদের হতে পারে। আমরা একটু জুম বাড়িয়ে নিয়ে আমাদের কাজগুলো আমরা তৈরি করি। আচ্ছা, তো এখানে যে বিষয়টা আছে, ধরে নাও একজনের নাম হচ্ছে কি জাকির, তার অ্যাড্রেস হচ্ছে ঢাকা, তার মিটার নাম্বার হচ্ছে কত 103 নাম্বার, প্রিভিয়াস রিডিং গত মাসে, ঠিক আছে, গত মাসে সে আছে কত ইউনিট বিদ্যুৎ চালিয়েছে, 400 ইউনিট, ওকে। কারেন্ট রিডিং মানে চলমান মাসে, এই মাসের যখন বিদ্যুৎ বিল আসছে সেটা চালিয়েছে কত, 600 ইউনিট। তাহলে আমাদের আসলে মূল বিষয়টা বের করতে হবে, তাহলে এখান থেকে টোটাল ইউনিট অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট এবং কি সার্ভিস চার্জ, ব্যাট এবং পে অ্যামাউন্ট, কত টাকা সে পে করবে, তাহলে তার কত ইউনিটে সে বিল দিবে। তাহলে এটা বিল দেওয়ার খুব সহজ সিস্টেম হচ্ছে, আমি গত মাসে কত চালিয়েছি 400, আর এই মাসে কত 600, তাহলে বড়টা থেকে আমি কি করছি, ছোটোটাকে মাইনাস দিয়ে দিচ্ছি। তার মানে আমার আছে কত 200 ইউনিট, তার মানে আমি 200 ইউনিটের কি দিব, বিদ্যুৎ বিল দিব। বুঝতে পেরেছ? এরপরের যে বিষয়টা আছে, আমরা 200 ইউনিট দিয়ে দিলাম, পরে আমাদের আছে ইউনিট অ্যামাউন্ট। এই ইউনিট অ্যামাউন্টের টাকাটা আমরা আসলে কীভাবে বুঝবো, এইখানেও কিছু লজিকের বিষয় রাখবো, ওকে। কারণ সবাই তার বিদ্যুৎ সেম চালাবে না, কেউ মনে করো যে 1000 ইউনিট চালাইলো, তার বিদ্যুৎ ইউনিটও যদি 5 টাকা বা 10 টাকা হয়, আর যে মনে করো 5000 ইউনিটও চালাইলো তারও যদি একই হয়, তাহলে আর শিল্প কারখানার মানুষের ভিতরে কোনো ব্যবধান রইলো না, তাহলে সরকার চলবে কীভাবে? তাহলে এইটার জন্য আমরা এখানে কী করতে পারি, একটা লজিক ব্যবহার করতে পারি, ওকে। লজিকটা আমরা ব্যবহার করতে পারি এইভাবে, ইফ লজিক দিয়ে দিলাম, লজিক ব্যবহার করে আমাদের পরের যে অংশটা রয়েছে এই জায়গাটাকে আমরা আমাদের মন মতো করে আমাদের পরবর্তী ব্যবস্থাটা আমরা নিতে পারি। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি আমাদের লজিকটা ব্যবহার করা। আচ্ছা, লজিকটাকে আমরা যে বিষয়টা দেখাইতে চাই যে ইউনিট অ্যামাউন্ট, প্রথম শর্ত হচ্ছে যদি আমাদের ইউনিট 500 থেকে তার নিচে হয়, টোটাল ইউনিটটা কত, এই ইউনিটকে আমরা নির্দেশ করলাম, এবার লেস দেন ব্যবহার করি, সেই আগের কথাই, লেস দেন ইকুয়াল টু ব্যবহার করি যাতে করে বরাবর এই জায়গায় আর কোনো প্রবলেম না হয়। লেস দেন ইউনিটটি 500 দিয়ে দিলাম, যে 500 ইউনিটের নিচে যদি চলে আসে তাহলে আমাদের ইউনিটের হবে ইউনিট ইন্টু 3 টাকা, ধরে নেই কত টাকা হবে 3 টাকা। যদি 500 ইউনিটের নিচে হয় তাহলে ইউনিট ইন্টু কয় টাকা হবে, 3 টাকা হবে। আর যদি 500 ইউনিটের উপরে চলে যায়, আমরা কথাটাকে সহজ করে নেই, তাহলে ইউনিট ইন্টু 5 টাকা হবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যদি ইউনিটটা 500 ইউনিটের নিচে হয় তাহলে ইউনিট ইন্টু 3 টাকা হবে, আর যদি এর বেশি হয় তাহলে অটোমেটিকলি যেন সে 5 টাকা ধরে নেয়। ইন্টার দিয়ে দিলাম। ধরো কথার কথা, এখন সে কত 200 ইউনিটের কত করে পড়ছে, 3 টাকা করে পড়ছে না, 200 ইন্টু মানে 600 টাকা হয়েছে, ঠিক আছে, 6 3 দুগুণে কত 6, 600 টাকা হয়েছে।
এখন যদি আমার এইখানে অটোমেটিকলি দেখি যে আমার এই প্রিভিয়াস রিডিংটাকে আমি বাড়িয়ে দিই 600 জায়গায় যদি আমি করে দিই এটা 1200, কত করে দিই 1200, দেখো অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে 800, তার মানে বাড়তি হয়েছে কত 800 ইউনিট, মানে 500 ইউনিটের উপরে হয়েছে। তাহলে 500 ইউনিটের উপরের জন্য আমরা কত টাকা ধরেছিলাম, 5 টাকা ধরেছিলাম, দেখো 5 8 40, 4000 হয়েছে। তার মানে অটোমেটিকলি সে আমারটা ধরে নিয়েছে, তার মানে আমার ফর্মুলাতে কি কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের এখানে কত ইউনিট ছিল, 600 ইউনিট আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা বসে গেল। এবার আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো এটার নাম হচ্ছে মিনিমাম। একটা বিষয়, একটা মিটার যখন কেউ আছে, যেমন মনে করো তুমি বাসা আছে, মিটার নামিয়েছো কিন্তু বিদ্যুৎ চালাইলে না, তাহলে একটা কি মিনিমাম একটা চার্জ দিতে হয়, তাই না? যে মিনিমাম চার্জ ধরে নাও ওই প্রতিষ্ঠানে দেওয়া আছে কত, যে আমাদের 100 টাকা, সর্বনিম্ন কত 100 টাকা দিতে হবে মিনিমাম চার্জ, এটা ধরে নিলাম। এরপর আছে কি অ্যামাউন্টটা কেন বসিয়েছি, ধরো তুমি বিদ্যুৎ চালাইছো তাহলে তোমার মিনিমাম চার্জ দিতে হবে না, আর যদি তুমি বিদ্যুৎ চালাও তাহলে, বিদ্যুৎ না চালাও তাহলে তোমার কি দিতে হবে, মিনিমাম চার্জ বা মিটার ভাড়া যেটাকে বলি এটা তোমার দিতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা একটা ইকুয়াল দিলাম, এইখানেও কিছু লজিকের বিষয় আছে। লজিকের বিষয়টা আমার প্রথম কথা হয়েছে, আমি এটা এভাবে বুঝিয়ে দিচ্ছি, ইফ আমার ইউনিট অ্যামাউন্টটা মিনিমাম অ্যামাউন্টের চেয়ে কী হইতে হবে, বড় হইতে হবে, ঠিক আছে? যদি মিনিমাম অ্যামাউন্টটা ইউনিট অ্যামাউন্টের বড় হয় তাহলে মিনিমামটা বসবে, আর যদি ইউনিট অ্যামাউন্টটা বড় হয় তাহলে ইউনিট অ্যামাউন্টটা বসবে। সহজ কথা, এর ভিতরে যেটা বড় হয় সেটাই কি বসবে। যেমন মনে করো আমরা একটু পরে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো, সেটার জন্য আমাদের দরকার হচ্ছে প্রথমে যে আমাদের ইউনিট অ্যামাউন্ট যেটা আছে এটাকে আমরা ব্যবহার করলাম লেস দেন মিনিমাম। কাকে ব্যবহার করলাম, এটা থেকে এটা বড় হইতে হবে। যদি বড় হয়, মনে করো কোনটা বড় হবে, যদি বড় হয় তাহলে এটা বসে যাবে, আর যদি বড় না হয় তাহলে কোনটা বসবে, এটা বসে যাবে। কাজ শেষ, এন্টার দিয়ে দিলাম। এখন বড় কোনটা, 600 না, এইটাই বসে গেছে। খেয়াল করো এখানে যদি কারেন্ট রিডিং ইউনিট আমরা যদি 400ই রাখতাম, অটোমেটিকলি কোনটা বসছে, তার মানে এই ব্যক্তি কি গত মাসেও 400 ছিল, এই মাসেও 400 ছিল, তার মানে সে বিদ্যুৎ চালায় নেয়, তাহলে তার টোটাল ইউনিট অ্যামাউন্ট কোনটা, মিনিমাম চার্জটা শুধু অটোমেটিকলি চলে আসছে। আর যদি এটাকে আমরা 600 করে দেই তাহলে কি তারটা বসে গেছে। বুঝতে পেরেছি? এরপর আছে সার্ভিস চার্জ সবার জন্য একটা সার্ভিস চার্জ থাকে, তাহলে এটা মনে করো একটা ধরে নিলাম কত, 20 টাকা ধরে নিলাম। ভ্যাট মনে করো 15% ধরে নিলাম, কিসের উপরে, আমাদের অ্যামাউন্টের উপরে কত পার্সেন্ট, 15% ধরে নিলাম, এটার উপরে পার্সেন্ট দিয়ে এন্টার দিলাম। ওকে, সার্ভিস চার্জ সবার জন্য একই রকমই থাকে, সার্ভিস চার্জ আসলে বাড়তি হয় না। এই এবার পে অ্যামাউন্টে চলে যাব, আমরা ইকুয়াল দিলাম, পে অ্যামাউন্টের যে বিষয়টা আছে এইটা আমরা করবো এইখানে, যে আমরা যে অ্যামাউন্ট বের করেছি না, অ্যামাউন্ট যোগ হবে সার্ভিস চার্জ যোগ হবে কি ভ্যাট, দিয়ে এন্টার দিব, তার মানে তার আসছে কত, 710 টাকা, এটি হচ্ছে তার টোটাল অ্যামাউন্ট। ওকে, তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা, এর পরের যে বিষয়টা, আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করি আমাদের শিটের, আশা করি আমরা শিটটা আজকে শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে? পরের শিটে আমাদের যে বিষয়টা বলা আছে, হাউ টু ওয়ার্ক উইথ ইনকাম ট্যাক্স, একটা ইনকাম ট্যাক্স কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? এটা আশা করি পারবা তোমরা। তারপর আমি কি করছি, তোমাদেরকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। দেখি আমাদের উঠানো কোনটাতে আছে, এই ফাইলটাতে হয়তো উঠানো আছে, ঠিক আছে? এই যে আছে এটাতে, তাই না? একটু জুম বাড়িয়ে নিলাম। ওকে ওকে, তাহলে আমাদের এইখানে আমরা যে বিষয়টা করব, অ্যাড্রেস, মূল বিষয়টা, একজনের নাম ধরে নাও, এইটা তার নাম, অ্যাড্রেস ঢাকা, তার ইনকাম হয়েছে এত। তো একটা কথা যদি এরকম হয়, যার ইনকাম 1,20,000 টাকার উপরে তার ট্যাক্স দিতে হবে, ধরা যাক কারো ইনকাম 1,20,000 টাকার নিচে তার ট্যাক্স দিতে হবে না, তাহলে শর্তটা হয়েছে কি 1,20,000 টাকার নিচে হইলে দিতে হবে না, উপরে হইলে দিতে হবে। তার মানে এক্সট্রা টাকাটার উপরে কি দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। তাহলে আমি পুরো টাকাটাকে ক্লিক করলাম, মাইনাস দিলাম কত, 1,20,000, একক দশক শতক হাজার অযুর লক্ষ, ঠিক আছে? দিয়ে এন্টার দিলাম। তার এক্সট্রা টাকা কত আছে, 5,000 টাকা আছে। তাহলে এই 5,000 টাকার উপরে কী দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তাহলে এই 5,000 টাকার উপর ট্যাক্সটা কীভাবে, ট্যাক্স তো সবার এরকম আসবে না, কেউ 5 লাখ টাকা কামায়, কেউ 10 লাখ টাকা কামায়, কেউ 50,000, কেউ 20,000, ঠিক আছে? তাহলে এইখানেও আমরা কী করব, লজিক ব্যবহার করব। ইকুয়াল দিয়ে আমরা লজিক শব্দটাকে নিয়ে নিলাম, ইফ লজিক নিয়ে নিলাম। ওকে,
লজিকের যে বিষয়টা আছে এটাও আমাদের কিসের উপর ভিত্তি করবো, আমাদের মূল লজিক হচ্ছে কোনটা, এক্সট্রা টাকাটা। এক্সট্রাটাকে আমরা নির্দেশ করলাম, এইটা আমি তাকে নির্দেশ করে দিলাম যদি আমার এক্সট্রা টাকাটা 1 টাকা থেকে নিচে হয় তাহলে এক্সট্রা টাকা হবে কত, 0 টাকা। তাহলে এক্সট্রা ইন্টু 0%, ঠিক আছে। এই জায়গাটা থেকে আমরা কাজ শেষ। এর পরেরটাকে আমরা আমাদের মন মতো করে বুঝে নিলাম। পরে যদি আমরা ধরে নিই যে এক্সট্রা টাকাটা আমাদের এইটার বেশি হয়ে যায়,